লক্ষ লক্ষ বছর আগে আমাদের প্রাচীন পৃথিবীকে শাসন করেছে এমন দানবের কথা বলতে গেলে প্রথমে মনে আসে ডাইনোসরের কথা। কিন্তু তার চেয়েও এক ভয়ঙ্কর মহাদানব দাপিয়ে বেরিয়েছিল সারা পৃথিবীর সাগর মহাসাগর। হ্যাঁ, আমাদের বঙ্গোপসাগরও বাদ রাখেনি, যার নাম মেগালোডন, যার আকার বর্তমান গ্রেট হোয়াইট শার্কের প্রায় 3 গুণ। এরা সর্বোচ্চ 70 ফুটের মতো লম্বা হতো, যেখানে একটি হোয়াইট শার্ক হতে পারে সর্বোচ্চ 25 ফুট। এরা এতটাই হিংস্র ছিল যে জন্ম নেওয়ার আগে মায়ের পেটের ভেতরেই ভাই বোনদের খাওয়া শুরু করে দিত। রোমহর্ষক বৈচিত্র্যে ভরপুর এই দানবেরা ছিল সেই সময়ের সর্বোচ্চ স্তরের শিকারী। চলুন গল্পে গল্পে জেনে আসা যাক এই প্রাগৈতিহাসিক সমুদ্র দৈত্যকে। মেগালোডনকে তার বিশাল দেহকে পরিপুষ্ট রাখার জন্য প্রতিদিন 1000 কিলোর বেশি খাবার খেতে হতো, আর সেই খাবারের তালিকায় বাদ পড়তো না ডলফিন, সিকাও, সিলাউন, কচ্ছপ থেকে শুরু করে তিমি হাঙরের মতো মহাদানবরাও। এই বিশাল প্রাণীগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তার ছিল ত্রিভুজের মতো লম্বা দাঁত, যেগুলো সর্বোচ্চ 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারত, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাতের তালুর সমান। মেগালোডনদের আমাদের মতো 32টির নয়, বরং 270টিরও বেশি সুচালো দাঁত ছিল। 5টি সারিতে তৈরি হতো তাদের মুখের চোয়াল, আর এই চোয়াল দিয়ে শিকারের গায়ে যেই কামড় বসাতো তার ভর ছিল 18,000 কেজি। এত জোর কামড় পৃথিবীর আর কোনো প্রাণী দিতে পারতো না, এমনকি ডাইনোসরও না। আসলে এর জন্য এদের নাম দেওয়া হয়েছে মেগালোডন। মেগালোডন মানে বড় দাঁত। চোয়াল দুটো হা করলে তার প্রস্থে হতো প্রায় 11 ফুট এবং দৈর্ঘ্য ছিল প্রায় 7 ফুট। সুতরাং জনা দুয়েক পূর্ণবয়স্ক মানুষকে এক গ্রাসে মুখে পুরে নেওয়া মেগালোডনদের জন্য কোনো ব্যাপারই ছিল না। আরো মজার বিষয় হলো, এই সমুদ্র দৈত্যের একটি দাঁত পড়ে গেলে মাত্র 2-3 দিনের মধ্যে সেখানে নতুন দাঁত গজিয়ে উঠত। এভাবে এদের আয়ুষ্কালে প্রায় 40,000 বার দাঁত গজাতো। সমুদ্রের তলদেশে এদের দাঁতের অজস্র ফসিল পড়ে আছে। হ্যাঁ, শুধু অ্যান্টার্কটিকা ছাড়া বাকি সব মহাদেশের সাগরে এদের বিচরণ ছিল, এমনকি আমাদের ঘরের কাছে বঙ্গোপসাগরেও। সুতরাং আপনি সি বিচে ঘুরতে গিয়ে যদি সৌভাগ্যবশত মেগালোডনের দাঁতের ফসিল পেয়ে থাকেন, তাহলে তা ওখানে ফেলে আসবেন না, কারণ বিশ্ববাজারে বেশ ভালো দামি এই প্রাগৈতিহাসিক দাঁতগুলো বিক্রি হচ্ছে, যেখানে একটি 6.5 ইঞ্চি দাঁতের দাম $450 মতো। ভাবা যায়। আরেকটি আশ্চর্যজনক তথ্য হলো, এই যে আমি মেগালোডনের ব্যাপারে এত তথ্য বর্ণনা করলাম, বাস্তবে তাকে আমরা কেউই দেখিনি। এমনকি ডাইনোসরের মতো তাদের হাড়ের ফসিলও পাওয়া যায়নি। এই অবধি যা পাওয়া গেছে সবই তাদের দাঁতের ফসিল। অতঃপর এই দাঁতগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা আজব প্রাণীটির ব্যাপারে এত তথ্য দিয়েছেন। এগুলোর কোনোটাই মন গড়া তথ্য না। এমন অনেক প্রাচীন তিমির হাড়ের ফসিল পাওয়া গেছে যাদের হাড়ে এই মনস্টারের দাঁতের ছাপ বা পুরো দাঁতই গেঁথে বসে আছে। সেই দাঁতের আকৃতিকে বিশ্লেষণ করলে বোঝা যায় প্রাণীটির চোয়াল কত বড় হবে, সেই চোয়াল দিয়ে কত বড় প্রাণী শিকার করতে পারবে, সেই শিকারককে হজম করার জন্য কত বড় পাকস্থলী থাকবে, আবার সেই পাকস্থলীকে গঠন করার জন্য কত বড় শরীর হবে, এরকম আরো অনেক কিছু। যাই হোক, কথা হচ্ছে এই সমুদ্র দৈত্যগুলো এত বড় শারীরিক গঠন পেল কি করে। গবেষণা হতে জানা গেছে, মেগালোডনের বাচ্চাগুলো যখন জন্ম হয় তখনই এদের আকার প্রায় 10 ফুটের মতো হয়। শৈশবেই এত বড় আকার পাওয়ার কারণ হলো, স্ত্রী মেগালোডন যখন গর্ভাবস্থায় থাকে তখন তার পেটের ভেতর অনেক বাচ্চা আগে আগে ডিম হতে বের হয়ে আসতো। যেহেতু তাদেরও বেড়ে ওঠার জন্য যথেষ্ট খাবারের প্রয়োজন ছিল, তারা মায়ের পেটের ভেতরেই দুর্বল ভাই বোনদের খাওয়া শুরু করে দিত, আর বাকি ডিমগুলোকেও সাবার করে দিত। এভাবেই তারা প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পেত, আর জন্ম থেকে হয়ে উঠত বিশাল দেহের অধিকারী। কিন্তু ভাই বোনদের খেয়ে ফেলার জন্য অনেক ডিম থেকে অল্প সংখ্যকই মাছে পরিপক্ক হতে পারত। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আসা যাক। লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রকে শাসন করা এই সমুদ্র অধিপতিরা ইতিহাস থেকে বেরিয়ে গেল কেন? এর পেছনের রহস্য নিয়ে বেশ কয়েকটি ধারণা দিয়েছে বিজ্ঞান মহলে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখ করছি। প্রথমত, প্রায় 26 লক্ষ বছর আগে যখন বরফ যুগ পৃথিবীকে ছেয়ে ফেলেছিল, তখন পৃথিবীর তাপমাত্রা অনেক কমে এসেছিল, ফলে হিমবাহের পরিমাণ বাড়ছিল আর সমুদ্রের উপরিভাগ বরফ হয়ে এসেছিল। কিন্তু সমস্যা হলো, সেই অগভীর পানিতে মেগালোডনরা বাচ্চা দিত আর লালন পালন করত যতদিন না তারা পূর্ণবয়স্ক হয়ে ওঠে। কারণ গভীর জলে হোয়াইট শার্ক, টাইগার শার্কের মতো চালাক শিকারীদের হাতে বাচ্চারা শিকার হওয়ার ভয় থাকে সবসময়। তো সমুদ্রের উপরের অঞ্চলে বরফে ঢেকে যাওয়া বাচ্চাগুলো তাদের বাসস্থান হারিয়ে গভীর সমুদ্রে আশ্রয় নেয়। এরপর তাই হলো যা হওয়ার কথা, তারা শিকারী তিমি, সাদা হাঙর সহ বিভিন্ন প্রাণীদের প্রধান শিকারে পরিণত হলো। এইভাবে এই প্রজাতির বড় একটা অংশ হুমকির মুখে পড়ে গেল। সেই শিকারী তিমি আর হাঙররা মেগালোডনের বাচ্চাদের শিকারের পাশাপাশি অন্যান্য জলজ জীবনকেও মেগালোডনের চেয়ে দ্রুত শিকার করে ফেলতো। ফলে মেগালোডনের জন্য খাবারের পরিমাণ কম হতে লাগলো। গবেষকরা ধারণা করেছেন, অবশেষে ক্ষুধা মেটানোর জন্য নিজেদের বাচ্চাদের ভক্ষণ করা শুরু করেছিল মেগালোডনরা।
এভাবে সংখ্যা কমতে কমতে একসময় পৃথিবী থেকে চিরবিদায় নিল, আর কখনো ফিরে আসেনি। এসব ছাড়াও সেই সময় সেই বরফ যুগে পৃথিবীর টেকটনিক প্লাটের উল্লেখযোগ্য নাড়াচাড়ার ফলে সমুদ্রের মধ্যে ব্লকেজ তৈরি হয়। সব মিলিয়ে সমুদ্রের ইকোসিস্টেম লক্ষণীয় পরিবর্তন ঘটে, যার নেতিবাচক প্রভাবে মেগালোডনের বিলুপ্তির পেছনে ভূমিকা রাখে। ফলে অনেক প্রাণী মানিয়ে নিতে না পেরে মারা যায়। যেমন অনেক প্রজাতির তিমি সেই সময় বিলুপ্ত হয়ে যায় সমুদ্রের ইকোসিস্টেমের পরিবর্তনের কারণে। এই প্রাগৈতিহাসিক প্রাণীটির বিলুপ্তির পেছনে একটি নয়, বরং কয়েকটি কারণ একসাথে কাজ করছিল। যদিও এখনো মাঝে মধ্যে শোনা যায় মেগালোডনরা এখনো বেঁচে আছে, তারা আবার ফিরে এসেছে। এসব সত্য হলে বেশ চমকপ্রদ হতো, কারণ তারা বেঁচে থাকলে আমরা তাদের বর্তমান সময়ের ফসিল পেতাম। কিন্তু এ পর্যন্ত মেগালোডনের যে সকল দাঁতের ফসিল পাওয়া গেছে তা কোটি বছরের পুরনো। তারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এই পৃথিবী থেকে চিরতরে, তাদের আর বিবর্তন হয়নি। আমাদের পৃথিবীতে প্রায় 3 ভাগ স্থল, 7 ভাগ জল। পৃথিবীর জলে ও স্থলে অনেক অ্যাপেক্স প্রেডিটর এসেছে আর গেছে, কিন্তু মেগালোডনের মতো অ্যাপেক্স প্রেডিটর এ পর্যন্ত কখনো আসেনি, ভবিষ্যতেও হয়তো আর কখনো আসবে না।